যার আছে তার আরও অনেক কিছু প্রয়োজন, আর যার নেই তার কিছুই দরকার নেই। এভাবেই চলছে যেন সমাজ, দেশ, পৃথিবী। যার যেখানে যতটুকু আছে ততটুকুতে তার চলছে না, আরও অনেক বেশি লাগবে, আরও অনেক বেশি তার প্রয়োজন। চাহিদার কোনো শেষ নেই। আমাদের এক বন্ধু খুবই দুষ্ট। দুষ্ট বলতে দুষ্টামির এমন কোনো মাত্রা নেই যেগুলো সে অতিক্রম করেনি, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা অনেকটা অপরাধের পর্যায়ে চলে যেত তার ওই দুষ্টামিগুলো। নাম হচ্ছে মুরাদ। ও থাকতো খিলগা তালতলার এদিকে। যখনই ওইখানে বড় কোনো অপরাধ করে আর টিকতে পারতো না, তখন চলে আসতো আমাদের পুরনো ঢাকায় আমাদের কাছে। এসে আমাদেরকে তখন সে তুলনা করতো যে তোরা তো এক ধরনের একেবারে পীর মাশায়েক, তোরা চা খাস না, সিগারেট খাস না, তারপরে মদের নেশা নাই, গাজার নেশা নাই, ফ্যান্সি ডিলের নেশা নাই, মারামারি করস না, চাঁদাবাজি করস না, তাহলে তোরা চলস কিভাবে? এইভাবে কি মানুষ চলতে পারে? বিশেষ করে এই তরুণ প্রজন্ম কি চলা সম্ভব? ওর ভাষ্য। আমরা তখন তরুণই ছিলাম। আমরা হাসতে হাসতে বলতাম, আসলে তুই যেগুলো করিস এগুলো আসলে করার কথা না, তরুণদের এগুলো করার কথা না, বরং এগুলো না করাই হচ্ছে তরুণদের দায়িত্বের মধ্যে পড়ে। এগুলো করবে না তরুণরা, এটাই হচ্ছে তরুণদের কাজ। তরুণরা শিক্ষিত হবে, সমাজকে এগিয়ে নেবে, রাষ্ট্রকে এগিয়ে নেবে, এটা হচ্ছে তরুণদের কাজ। তো হাসতে হাসতে বলতে, তোদের কাছে থাকলে আমি হয়তো তোদের মতো এই পীর মাশায়েক হয়ে যাব। আমার সিগারেট খাওয়া চলবে না, তারপরে এই ফ্যান্সিডিল ম্যান্সিডিল এটা সেটা যেটা খাই এগুলো চলবে না, এগুলো সব বন্ধ হয়ে যাবে। আসলে তাই হতো। আমাদের এখানে যখন থাকতো, ও সারাদিনে ভুলে যেত বা সিগারেট টানার কথা, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পর পরে যে ওর চার নেশা ছিল সেটাও চলে যেত, কারণ আমরা এভাবে খেতাম না। তখন আমাদের মধ্যে মাত্র 2জন বোধহয় চাকরি করছে, আর বাদবাকি আমরা সব বন্ধুরাই তখনও প্রায় বেকার। সামান্য কিছু আয় রোজগার হয়, সেটা কোনো ধারাবাহিকতা নেই, কখনো হয় কখনো হয় না। তো যে 2জন চাকরি করছে তার মধ্যে একজন হচ্ছে মুজিব, আরেকজন হচ্ছে কাজী কামাল। ওরা বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে। আর মুরাদের বড় ভাইও বাংলাদেশ ব্যাংকে চাকরি করে। সেই সুবাদে মুরাদে বাংলাদেশ ব্যাংকে মাঝে মধ্যে যাতায়াত করে। ওকে অস্থায়ী ভিত্তিতে একটি কাজও দেওয়া হয়েছিল, কিন্তু ওর দুষ্টামির কারণে সে ওই জায়গাটাতে নিজেকে ধরে রাখতে পারেনি। ধরে রাখলে হয়তো একটা সময় ওর চাকরিটাও স্থায়ী হতো। মুরাদের কথাটা বারবার এই জন্য বলছি, একটা দুষ্ট বন্ধুর বা অপরাধ করা একটা বন্ধুর কথা বারবার বলছি, যে এই দুষ্ট বন্ধুর মাথায়ও সুন্দর কিছু, সুন্দর চিন্তা, সুন্দর কথা একসময় চলে আসতো। অবাক হয়ে যেতাম যে এই দুষ্টর মাথায় এই চিন্তাগুলো কিভাবে আসে। ও বলতো যে দেখ, যে লোকটার ঘরে অনেক টাকা পয়সা, অনেক ভোগবিলাস আছে, তার কাছে তুই কখনো সাহায্য চেয়ে দেখবি, সেই লোক কখনো তোকে সাহায্য করবে না। সে প্রতিদিন তার নিজের জন্য হাজার হাজার টাকা খরচ করছে, সন্তানের জন্য হাজার হাজার টাকা খরচ করছে, কিন্তু একটা অভাবী বন্ধুকে কখনো সে কোনো সহযোগিতা করবে না। বন্ধু তো পরের বিষয়, কোনো আত্মীয়কে সে সহযোগিতা করবে না। এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সত্য। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকতাম। এতটা কঠিন কথা, এতটা গভীরের কথা ও বলছে, কিভাবে বলছে? যে মানুষটার মাথায় সবসময় শুধু দুষ্টামি বুদ্ধি ছাড়া আর কোনো কিছু নেই। কিন্তু তুই এটা হাতে নাতে প্রমাণ পাবি যখন তুই কোনো বিপদে পড়বি আর এই ধরনের কোনো আত্মীয় কিংবা বন্ধুর কাছে যাবি, দেখবি যে তারা তোকে কোনো সহযোগিতা করবে না। প্রথমত কথাটা শুনতেই চাইবে না, তোর অভাবের কথাটা শুনতে চাইবে না, তোর কষ্টের কথাটা শুনতে চাইবে না, বিপদের কথাটা শুনতে চাইবে না। তুই যখন প্রসঙ্গটা উঠানোর চেষ্টা করবি, সে তার অভাবের কথা তুলে বলবে। আরে তার সংসার চলছে না, তার ব্যবসা বাণিজ্য চলছে না, উমুক নাই তুমুক নাই, বউর অসুখ, ছেলের অসুখ, মেয়ের বিয়ে, এইসব আবল তাবল কথা বলে তোর কথাটাকে ধামাচাপা দিবে, দিয়ে তোকে হতাশ করে দিবে। অর্থাৎ তুই মেন পয়েন্টেই যেতে পারবি না।
এরপরে তুই সেখান থেকে চলে আসবি, তার অফিস থেকে নামবি বা বাসা থেকে নামবি, দেখবি যে তার গাড়ির বিলাসিতার কিন্তু অভাব নেই, ঘরের ফার্নিচারের বিলাসিতার কিন্তু অভাব নেই, এসির বছর বছর এসি চেঞ্জ করার, স্বর্ণগয়নার ডিজাইন চেঞ্জ করার, এগুলোর কিন্তু তার কোনো কমতি নেই। কিন্তু কোনো একটা মানুষকে বিপদে সহযোগিতা করে, তার বিপদ থেকে উদ্ধার করে, তার সমস্যাটাকে সমাধান করে দেওয়ার দায়বদ্ধতা যে তার উপরে পড়ে, তা না হলে যে সমাজের এই ধরনের অসঙ্গতিগুলো বা আরও বাড়তেই থাকবে, এটা কিন্তু ওই লোকের মাথায় নেই। আবার যখন তার সাথে সামাজিক কোনো অনুষ্ঠানে যাবি বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যাবি, দেখবি যে সবচেয়ে সুন্দর কথাটা সেই ব্যক্তি বলে, যে ব্যক্তির কাছ থেকে কেউ কোনো সহযোগিতাই পায় না। তার আলোচনার মধ্যে দেখবি কোথায় ভালো ভালো খাবার আছে, কোন কোন রেস্টুরেন্টে কী খাবার বিখ্যাত, এইসব আলোচনা শুনবি। তার আলোচনার মধ্যে শুনবি যে সে কী বাজার করেছে, আজকে কতগুলো মাছ কিনলো, কোন মাছটা নদীর মাছ, কোন মাছটা সাগরের মাছ, কোনটার স্বাদ কীরকম, তারপরে গরুর মাংস কয় কেজি কিনেছে, খাসির মাংস কয় কেজি কিনেছে, তারপরে শালাকে বিয়েতে শালার বিয়েতে কী উপহার দিয়েছে, শালার বউয়ের জন্য কী উপহার কিনেছে, এই সব গল্প তাদের কাছ থেকে শুনবি। ঈদের সময় এই যে এখন রোজা চলছে, আর 20 দিনের মধ্যেই ঈদ হবে, এই ঈদের সময় দেখবি তারা পুরো রোজার মাসটাই মার্কেটে কাটিয়ে দেয়, এই মার্কেট ওই মার্কেট সেই মার্কেট, এমনকি তারা পার্শ্ববর্তী দেশগুলোতেও চলে যায় তাদের ঈদের কেনাকাটা করার জন্য। একটা ঈদের দিন বা দুইটা ঈদের পরের দিন বা তারপরের দিন, 3 দিনই ধরলাম, কয়টা পোশাক পরা যায়, কিন্তু তাদের পোশাক কেনায় কোনো ক্লান্তি নেই, কিনতেই হবে তাদের। পোশাকগুলো হয়তো বছরে একবার পড়েছে, কোনোটা হয়তো পড়াই হয়নি, সেই সময় উত্তেজনার মাথায় নিয়েছে, পরবর্তীতে তার কাছে রং ভালো লাগে নাই, ডিজাইন ভালো লাগে নাই, বা কাপড়ের মানটা তার কাছে যথাযথ মনে হয় নাই, সেটার পরেই নেই, কিন্তু কিনতে হবে, কিনেছে, প্রতিযোগিতা করে কিনেছে। এগুলো একটু খেয়াল করে দেখবি। আমি দুষ্ট মানুষ, আমাকে তোরা দুষ্ট মনে করিস, কিন্তু এগুলো একটু খেয়াল করে দেখবি, এই ধরনের মানুষদের কাছ থেকে সতর্ক থাকবি, দূরে থাকবি। ওই বন্ধুটার সাথে সম্পর্ক রাখবি, ওই আত্মীয়টার সাথে সম্পর্ক রাখবি যার অভাব অনটন আছে, কিন্তু তোর দুঃখের কথা শুনে সে সাথে সাথে তার দুঃখের কাহিনী, দুঃখের পাঁচালি তুলে বসে না, তার ঘরের অভাব অনটনের কথা বলে না। তাদের কাছ থেকে দূরে থাকবি। যারা তোর দুঃখের কথা শুনে সেও তার দুঃখের কাহিনী তুলে বসে, তার অভাবের কথা তুলে বসে, অথচ তার ঘরে ভোগ বিলাসের কোনো অভাব নেই। ধন্যবাদ বন্ধু, তোর কথাটা মনে রেখেছি, সবসময় মনে রাখবো। ভালো থাকিস মুরাদ।